হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা বিশেষ ট্রাইব্যুনালের। বিটিআরসিকে দ্রুত কন্টেন্ট সরানোর নির্দেশ। ফেসবুক, এক্স, ইউটিউবকে দেয়া হবে আদেশের কপি। জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনীতিকদের পর এবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে ধর্মীয় নেতারা। সবার মধ্যে সম্প্রীতি বজায় থাকার আশা। অর্জনের ডাক বিএনপি নেতার। দিল্লির আধিপত্যের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন দলের বিক্ষোভ। ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সব বিষয়ে হবে আলোচনা। গুরুত্ব পাবে পানি বন্টন ও বাণিজ্য ইস্যু, জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আইজিপি বাহিনীকে জনবান্ধব করার ঘোষণা। হারুন মনিরুল সহ পলাতকদের আইনের আওতায় আনার ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ঘৃণা বিদ্বেষ ছড়ায় শেখ হাসিনার এমন বক্তব্য প্রচার এবং প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে 5 আগস্টের পর দেয়া বিদ্বেষমূলক সব বক্তব্য দ্রুত সরাতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন বলছেন, শেখ হাসিনার ঘৃণা ছড়ানো বক্তব্য দেয়া এবং প্রচার করা আন্তর্জাতিক বিভিন্ন আইনেও অপরাধ। এতে তদন্ত বিচার কাজ ব্যাহত হবে। ভীতির মধ্যে থাকবেন মামলার সাক্ষীরা। বৃহস্পতিবার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা। একই সঙ্গে সেগুলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশনাও চাওয়া হয়। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশন বলছে, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এই আদেশ পাঠানো হবে ফেসবুক, ইউটিউব, এক্স সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা। এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন, যে বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলেও জানিয়েছে প্রসিকিউশন। এর আগে গত 12 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়, যা এখনও প্রক্রিয়াধীন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিকদের পর এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসেছেন ধর্মীয় নেতারা। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, 4:10 প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফরেন সার্ভিস একাডেমিতে এসেছেন এবং তিনি আজকের সংলাপে যোগ দিয়েছেন। তার আগে বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় গুরু রয়েছেন, বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলোর যারা নেতা রয়েছেন, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে মহানগর পূজা উদযাপন কমিটি, সার্বজনীন পূজা উদযাপন কমিটি এবং রামকৃষ্ণ মিশনের যিনি প্রধান তিনিও এখানে এসেছেন এবং তাদের কাছ থেকে এখন পর্যন্ত যেটি আমরা ভিতর থেকে জানতে পারছি প্রেস উইংয়ের মাধ্যমে, সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তাদের কাছ থেকে শুনছেন যে ভারতে যেইভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে সেইটির জবাব আসলে বিভিন্ন ধরনের যেই আমাদের যে সম্প্রদায়গুলো রয়েছে তারা আসলে কিভাবে সেই জবাব সেটিকে দেওয়া যায়, শুধুমাত্র ভারতকে জবাব দেওয়া নয়, এটি আন্তর্জাতিক মহলকে আসলে কিভাবে বাংলাদেশ যে একটি শান্তি সম্প্রীতি এবং আমরা সবাই মিলে যেখানে একত্রে বসবাস করছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং আমরা যে অসাম্প্রদায়িক ভাবে এখানে আছি সেই বিষয়টি কিভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা যায় সেই বিষয়টি নিয়ে তিনি সেখানে আলোকপাত করছেন এবং তিনি সবার কাছ থেকে করণীয় সম্পর্কে জানছেন। পাশাপাশি বাংলাদেশ
বাংলাদেশে যে ধরনের সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর যে একটি অপপ্রয়াস চলেছে তার আলোকে যে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে একটি টানাপোড়েন তৈরি হয়েছিল সেটিকে কাটিয়ে কিভাবে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা যায় সেটি করণীয় আসলে কি সে বিষয়গুলো নিয়ে তিনি শুনছেন এবং বিভিন্ন ধর্মের যে গুরুরা রয়েছেন বা যারা রয়েছেন এখানে যারা এসেছেন নেতারা তারা আসলে সেই বিষয়গুলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন এবং তিনি সেগুলো নোট নিচ্ছেন এবং তার আলোকে কিভাবে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায় বা গড়া যায় সবাই মিলে একসঙ্গে বসবাসের পরিবেশ তৈরি হয় সেটিকে তিনি হচ্ছে যে গুরুত্ব দিয়ে তাদের কথাগুলো শুনছেন। বিশেষ করে যদি বলি এখানে যে হিন্দু ধর্মের যেমন বিভিন্ন নেতারা রয়েছেন, এখানে ইসলাম ধর্মের যারা অনুসারী রয়েছেন তাদের যে বিভিন্ন সংগঠন রয়েছে সেখানকার নেতারাও কিন্তু এখানে আছেন। আমরা দেখেছি হেফাজত ইসলামের নেতাদেরকে দেখেছি। আমরা পাশাপাশি যদি বলি যে যারা মুসলিম ধর্মের বা অন্যান্য ধর্মের যারা কোনো সংগঠনের নেতা নয় বা যারা রাজনৈতিকভাবে সংযুক্ত নন কিন্তু তারা তাদের সম্প্রদায়ের কাছে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে, তারা বোদ্ধা, তারা পণ্ডিত অথবা তারা হচ্ছে স্কলার্স, এমন ব্যক্তি ইমেজ সম্পন্ন লোকদেরকেও কিন্তু হচ্ছে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। মোট কথা হচ্ছে ভারতে বাংলাদেশ বিরোধীদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপপ্রয়াস চলছে, সেগুলোকে আসলে কিভাবে উচিত জবাব দিয়ে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে বার্তা তা ছড়িয়ে দেওয়া যায়, পাশাপাশি দেশে যে বিভিন্ন উস্কানিমূলক কার্যক্রম এবং বিভিন্ন উস্কানির মাধ্যমে বাংলাদেশকে যে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে তা কিভাবে রুখে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বাংলাদেশ গড়া যায় সেই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত আলোচনা চলছে। বের হয়ে এসে আসলে গণমাধ্যমের মুখোমুখি যখন তারা হবে অথবা প্রধান উপদেষ্টার প্রেস রুম থেকে যখন জানানো হবে তখন আমরা আসলে আলোচ্য সূচির যে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হলো কিনা, কি উপায়ে সেগুলোকে আসলে রোধ করা যাবে সে বিষয়ে বিস্তারিত আমরা জানতে পারবো। এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সর্বশেষ। ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালিহি। ভারতীয় শাড়ি পরিয়ে দেশটির পণ্য বর্জনের ডাক দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বললেন, একবেলা খেয়ে থাকলেও মাথা নত করবে না দেশের মানুষ। বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও আগ্রাসন প্রতিহতে ঐক্যবদ্ধ লড়াই চলবে বলে জানান তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ভারতে শেখ হাসিনা অবস্থান করায় উৎসাহিত হচ্ছে উগ্রবাদীরা। ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে নেমেছে অভিযোগ তুলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের আগ্রাসন ঠেকাতে পুরো দেশ ঐক্যবদ্ধ হয়ে লড়বে। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব, ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে। আলাদা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা ভারতে থাকায় উৎসাহিত হচ্ছে উগ্রবাদীরা। দেশটি উস্কানিদাতাদের পক্ষ নিয়েছে বলেও অভিযোগ করেন এই নেতা। বাংলাদেশ নিয়ে আর নাক গলাবেন না। বাংলাদেশ এখন 5 আগস্টের পর দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। দেশের ভেতরে ও বাইরে সব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচিত সরকার প্রয়োজন দাবি করে সুষ্ঠু ভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের অপপ্রচার ও বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবারও বিক্ষোভ করেছে বিভিন্ন দল ও সংগঠন। তাদের দাবি, দিল্লির আগ্রাসী আচরণ মোকাবিলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসব কর্মসূচি থেকে জানানো হয়, বাংলাদেশ নিয়ে ভারতের বক্তব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এছাড়া বাংলাদেশ নিয়ে বিভিন্ন মাধ্যমে ভারতীয়দের মন্তব্য আপত্তিজনক বলেও ক্ষোভ ঝেড়েছে এলডিপি। আমরা মানি না বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি ভারতীয় সেই সকল মিডিয়াকে বলে দিচ্ছি, এই বাংলাদেশের সকল মানুষ আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ভারতকে সাবধান করে দিয়ে বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি, থাকবো। আপনারাও দেশ জাতির পক্ষে কাজ করার জন্য আমরা অনুরোধ জানাবো। একই সময় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভারতের কড়া সমালোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির। তিনি বলেন, বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে ভারত শত্রুর মতো আচরণ করছে। ভারতের বক্তব্য এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
ভারত আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, স্পষ্ট হুমকি দিচ্ছে। আমরা ঐক্য, আমরা সবাই ঐক্য, জাতীয় ঐক্য। আমাদের দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করে, তাহলে আমরা সেখানে কেউ বিচ্ছিন্ন থাকবো না। এদিকে এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদও বাংলাদেশ নিয়ে মিথ্যাচার বন্ধে ভারত সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে দুর্বল ভাবার কারণ নেই। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন, না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকে আমরা বলবো তোমরাও ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো। দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে, সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতে পালিয়ে থাকা অপরাধী নেতা কর্মীদের ফেরানোর উদ্যোগ নেয়ার আহ্বানও জানান এই নেতা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। আগামী সপ্তাহে ঢাকায় হচ্ছে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যেখানে সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন সহ আলোচনা হবে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে। দুপুরে ব্রিফিংয়ে এসব বিষয় জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, শেখ হাসিনার ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টি দিল্লিকে জানালেও জবাব দেয়নি। প্রকাশ করেন। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং। মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো মুখপাত্র হিসেবে যুক্ত হলেন পাবলিক ডিপ্লোম্যাসি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম। নির্ধারিত বক্তব্যে মুখপাত্র জানান, আগামী সপ্তাহে ইউরোপের অনাবাসী রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। আলোচনা হবে রোহিঙ্গা, জলবায়ু, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক, GSP+ বিষয়ে। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের ব্যাপারে কি করছে বাংলাদেশ। মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। আগামী সপ্তাহে ঢাকায় হচ্ছে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যেখানে সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন সহ আলোচনায় উঠে আসবে দ্বিপাক্ষিক বিষয়গুলো। 2 দিনের সফরে ভারতের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও। বাণিজ্য আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, তারপরে পানি আছে, এই বিষয়গুলা আলোচনাতে থাকবে। এছাড়াও আরও অনেক এলিমেন্ট নিশ্চয়ই আছে। মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকে, ফলে ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি হওয়ার সুযোগ কম। তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সীমান্তে কোনো উত্তেজনা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারতে অপপ্রচারের জবাব ঐক্যবদ্ধভাবে দেয়া হবে। এদিকে দিল্লির আচরণেই বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী হচ্ছে উল্লেখ করে দিল্লিকে নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন মাত্রায়। সম্প্রতি বেড়েছে আরও উত্তেজনা। ভারতের আধিপত্যের চেষ্টার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আহ্বানে গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্য। সমাজ কল্যাণ উপদেষ্টা মনে করেন, দিল্লির আচরণের কারণেই বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী হচ্ছে। আত্ম উপলব্ধি থেকে ঢাকার বিষয়ে দিল্লিকে নীতি পরিবর্তনের আহ্বান তার। বৃহস্পতিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাব মহিলা কমিটির মেলার উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান। জুলাই অভ্যুত্থানে বর্বরতা, হাসিনা সরকারের আমলের দুর্নীতি এবং বিতর্কিত 3টি নির্বাচন নিয়ে ভারতের নিশ্চুপ ভূমিকার সমালোচনাও করেন এই উপদেষ্টা। আমার দেশের বাচ্চাগুলোকে যখন মেরে ফেলা হচ্ছিল, ভারত চুপ ছিল। আমার দেশে যখন একটার পর একটা নির্বাচন হলো, খারাপ থেকে খারাপতর, ভারত একটা বারও উচ্চারণ করে বলেনি বন্ধ করো তোমরা এই তামাশা। এদিকে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাবে তিনি বলেন, ঢাকা নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। কোনো ধরনের আমরা হুমকির মুখে নেই। আমরা সব একসাথে হয়ে এটার এই যে ওদের যে মিডিয়ার প্রচারণা আমরা প্রতিবাদ করব। এটা ভুলে উনি বলে ফেলেছে বাংলাদেশে দরকার, ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না
সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে। দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবেলা এবং দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে বলেও মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতা আন্দোলনে শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইলেন নতুন আইজিপি বাহারুল আলম। মনিরুল হারুন সহ পলাতক কর্মকর্তাদের শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। সকালে সদর দফতরের সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে পুলিশ হবে জনবান্ধব। শেখ হাসিনা সরকারের পতনের পর নানা সংকট, সীমাবদ্ধতা আর বিপর্যয় কাটিয়ে নতুন রূপে ফেরার চেষ্টায় পুলিশ। একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত বাহিনীর গতি ফেরানো, অন্যদিকে জন আস্থা অর্জন। এই দুই চ্যালেঞ্জ সামনে রেখে চলছে প্রাতিষ্ঠানিক সংস্কার। বিভাগ অনুযায়ী আমরা আলাদা। নতুন দায়িত্ব নিয়ে বৃহস্পতিবার প্রথম সংবাদ সম্মেলন করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। শুরুতেই ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেকের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রধান দায়িত্ব উল্লেখ করে নতুন আইজিপি জানান, 5 আগস্টের পর পুলিশ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের কতিপয় সদস্য আইন ভঙ্গ করেছেন জানিয়ে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে জনবান্ধব হবে তার বাহিনী। আমার আরেকটা প্রধান দায়িত্ব হবে দেশের আইনি শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সমাজকে একটা স্থিতাবস্থায় এনে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। 5 আগস্টের পর মিথ্যা মামলাকে কেন্দ্র করে কেউ কেউ বাণিজ্য করছে স্বীকার করে আইজিপি বলেন, নিরীহ কাউকে গ্রেফতার করা হবে না। এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে, সমাজের তারাও প্রভাবশালী লোক। আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। মনিরুল হারুন সহ পলাতক পুলিশ কর্মকর্তাদের এখনও শনাক্ত করা না গেলেও তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান পুলিশ মহাপরিদর্শক। যদি আমরা অবস্থানটা চিহ্নিত করতে পারি, অবশ্যই তিনি আইনের আওতায় আসবেন। আমাদের প্রত্যেকের দাবি যে পুলিশকে ডিপলিটিসাইজ করতে হবে, রাজনৈতিক কর্তৃপক্ষের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হয়। যুক্তরাজ্য বাংলাদেশে ভ্রমণের বিষয়ে যে সতর্ক বার্তা দিয়েছে তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই ধরনের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন নতুন আইজিপি। আমরা মনে করি না যে ওই রকম কোনো আশঙ্কা বর্তমানে আছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, আরো কমে আসলে আমরা কমে বেচতে পারবো। সরকারেরও কন্ট্রোলের বাইরে চলে গেছে। শত চেষ্টায়ও জুলাইয়ের পর সর্বোচ্চ মূল্যস্ফীতি, নিত্যপণ্যের চড়া দামে বেসামাল ক্রেতা, বাজার নয় সরবরাহ ব্যবস্থাপনায় সংকট দেখছে শ্বেতপত্র কমিটি। গেল 15 বছরে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে। তাই সংস্কারের ক্ষেত্রেও এই খাতকে প্রাধান্য দিতে হবে বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ও শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। দেবপ্রিয় আরও বলেন, আগামী টেকসই উন্নয়ন নিশ্চিতে তথ্য উপাত্তের ঘাটতি দূর করতে হবে। সঠিক তথ্য, নিখুঁত পরিকল্পনা তৈরিতে সহায়ক উল্লেখ করে বলেন, জাতীয় পরিসংখ্যানকে রাষ্ট্রের 5ম স্তম্ভ হিসেবে বিবেচনা করা উচিত। সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে দেওয়া অর্থনীতির শ্বেতপত্রে ব্যাংক খাতে সবচেয়ে বেশি লুটপাটের চিত্র উঠে আসে। পরিস্থিতি উত্তরণে খাতকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। আগামী দিনের উন্নয়নকে সামনে ঠিক মতো আমরা পরিচালনা করতে চাই, তাহলে তথ্য উপাত্তের যে ঘাটতি আছে, এই ঘাটতি যদি না মেটানো যায় তাহলে কিন্তু পরিকল্পনাও ঠিক হবে না, বাস্তবায়নও ঠিক করা যাবে না। সেজন্য জাতীয় আমাদের যে উন্নয়ন পরিসংখ্যান আছে তাকে আরেকটি আধুনিক এবং একটা বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে এবং ওই বৈজ্ঞানিক এবং আধুনিক ভিত্তিকে সুরক্ষা দিতে হবে। সেই জন্য রাষ্ট্রের 5ম স্তম্ভ হিসেবে আমাদের এই জাতীয় পরিসংখ্যানকে দেখতে হবে। বিদ্যুৎ জ্বালানি খাতের দায়মুক্তি আইন বাতিলের অধ্যাদেশ জারি হলেও এর 2টি ধারার প্রভাব নিয়ে
শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এখনও এসব ধারার আওতায় কাজের অভ্যাস থাকায় সুরক্ষা পাবে আওয়ামী আমলে হওয়া বিতর্কিত চুক্তিগুলো। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব আয়োজিত সংলাপে বক্তারা বলেন, ভূ রাজনীতি আর বৈশ্বিক আর্থিক সংস্থাগুলো ধারাই নিয়ন্ত্রিত হচ্ছে দেশের জ্বালানি নীতি। দায়মুক্তি আইনকে ঢাল করে প্রশ্নবিদ্ধ প্রকল্প, লুণ্ঠনমূলক ব্যয়, বিশেষ গোষ্ঠীর একচ্ছত্র নিয়ন্ত্রণ, বিপরীতে গ্রাহকের উপর জ্বালানি পণ্যের বাড়তি দামের বোঝা চাপানো। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে এমন নানামুখী অভিযোগ ওঠে বিদ্যুৎ জ্বালানি খাত ঘিরে। নতুন বাস্তবতায় কেমন হওয়া উচিত কৌশলগত এই খাত, কিংবা পরিবর্তন হচ্ছে কতটা, সে আলোচনাও কিন্তু ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের আয়োজনে গণমাধ্যমের সঙ্গে জ্বালানি খাত সংস্কার বিষয়ক সংলাপে উঠে আসে এমন নানা প্রসঙ্গ। সংলাপে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন জ্বালানি খাত নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মীরাও। অনিয়মে জর্জরিত জ্বালানি খাত সংস্কারে কোনো কমিশন গঠন না করায় ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্টজনরা। তাদের দাবি, দায়মুক্তি আইনকে হাতিয়ার বানিয়ে এই খাত থেকে পাচার করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ। তাদের যে দুর্নীতি, তাদের যে মানুষকে আক্রান্ত করার যে প্রবণতা, তার একটা বড় কারণ ছিল এই জ্বালানি খাতের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার করা। সেই প্রেক্ষিতে এই খাতের সংস্কার ভীষণ জরুরি। তবে পট পরিবর্তন হলেও বিদ্যুৎ জ্বালানি খাতে এখনও আগের ধারাবাহিকতা চলমান বলে মনে করেন ক্যাবের উপদেষ্টা। তার অভিযোগ, ভূ রাজনীতি আর বৈশ্বিক আর্থিক সংস্থাগুলো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে জ্বালানি নীতি। জ্বালানি খাত নিয়ন্ত্রণ যে শুধু দেশের মধ্য থেকেই হয় তা নয়, সরকার বুদ্ধি বিবেচনাটা তার ভেতর থেকে আসছে না, দেশের মানুষের স্বার্থ সংরক্ষণের বিবেচনা থেকেও আসছে না। যে বিষয় বিচার বিবেচনা আগের সরকারকে গাইড করেছিল, সেই বিচার বিবেচনায় এই সরকারকে গাইড করছে, এইটাই আমাদের আতঙ্ক। পাশাপাশি এটাও দেখতে পাই যে গত 15 বছরে জ্বালানি এবং বিদ্যুৎ সেক্টরে যে সমস্ত অফিসাররা কাজকর্ম করেছে, ঘুরে ফিরে তাদেরকেই ফিরিয়ে আনা হয়েছে। বিশেষ আইন বাতিল সংক্রান্ত অধ্যাদেশ জারি হলেও এর দুটি ধারা সুরক্ষা দেবে আগের বিতর্কিত চুক্তিগুলোকে, এমন মত উঠে আসে সংলাপে। নতুন সরকার এসছে, তার সঙ্গে আমরা টেবিলে পাশাপাশি বসে কাজ করতে চাই, মুখোমুখি হতে চাই না। কিন্তু অলরেডি দুটো ব্যাপারে আমরা মুখোমুখি হয়ে গেছি। আমরা উদ্বিগ্ন যে আমরা আগের জায়গায় সরকারকে দেখতে চাই না। জ্বালানি খাতে লুণ্ঠনমূলক ব্যয়ের পরিমাণ নির্ধারণ, আদানি সহ বিতর্কিত সব চুক্তি বাতিল, যৌক্তিক মূল্যহার, জ্বালানি অপরাধীদের বিচার নিশ্চিত ও বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ বিইআরসির ট্রাইব্যুনালে নিষ্পত্তির দাবি জানায় ক্যাব। আমাদের জন্য ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দ্রব্যমূল্যের চাপ থেকে ক্রেতাদের রেহাই দিতে যখন বাজারে অভিযান ও জরিমানায় ব্যস্ত সরকারি সংস্থাগুলো, তখন শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে সমস্যা বাজারে নয়, সরবরাহ ব্যবস্থাপনায়। সংকট যেখানেই হোক সেখান থেকেই মুক্তি চান ভোক্তারা। অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে চাহিদা যোগানের হিসেব মিলিয়ে বাজারে স্বস্তি ফেরাতে প্রত্যাশিত সহযোগিতা করছে না মাঠ প্রশাসন। ফরহাদুর রহমানের রিপোর্ট। নিত্যপণ্যের দাম তদারকিতে বাজারে বাজারে দায়িত্বশীল সংস্থার কর্মকর্তাদের অভিযান চালানো এখন নিয়মিত ঘটনা। এ সময় বরাবরই বিক্রেতাদের পক্ষ থেকে দাবি করা হয় খুচরা পর্যায়ে নয়, সংকটের উৎস উৎপাদন আর সরবরাহ ব্যবস্থায়। বই থেকে যদি কমে আসে, আরো কমে আসলে আমরা কমে বেচতে পারবো। দৈনিক বাজার দৈনিক আমরা এরকম রাখি আমরা বেচতে পারি না। যেখান থেকে সেল হয় সেখানে গিয়ে করতে হবে। যদি তারা কমে আমাদের সেল দিতে পারে, আমরা কমে বেচতে পারবো, কোনো সমস্যা নেই। সদ্য প্রকাশিত জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এমন বাস্তবতা। এতেও বলা হয়েছে সরবরাহ ব্যবস্থাতেই অস্থিতিশীল হয় নিত্যপণ্যের বাজার। কিছু মানুষ এই যে মধ্যস্বত্বভোগী, তারা কিন্তু এখানে মেইন মুনাফাটার ভাগটা নিয়ে নেয়। সাপ্লাই চেইনটা ভালোভাবে মনিটর করা, কৃত্রিম সংকট যাতে না করতে পারে সেই জায়গাটা ভালোভাবে ব্যবস্থাপনা করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী চাপে থাকা ভোক্তাদের দাবি একটাই, নিত্যদিনের বাজার খরচের হিসাব মেলাতে চিহ্নিত সমস্যার সমাধান হোক। 80 টাকা 75 টাকা আলু এখনো আছে, পেঁয়াজও এখন 120 টাকা, 100 টাকা ইন্ডিয়ান পেঁয়াজগুলো, সেইগুলো পেঁয়াজ পাওয়া যাচ্ছে। সরকারেরও কন্ট্রোলের বাইরে চলে গেছে, কিছু তারা করতে পারতেছে না। আর জনগণ আমরা তো নাভির নিঃশ্বাস ফেলাচ্ছি। এই দোকানদার যার কাছ থেকে মালটা আনে, তার দামটা যদি ঠিক থাকে তাহলেই আর কমে দিতে পারবে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অসহযোগিতায় অসহায় হয়ে পড়েন তারা। একজন জেলা প্রশাসক বলছেন, স্যার কি করব। এখন আমার কাছে মনে হলো যে উনি অসহায় অবস্থায় পড়ে গেছেন। তো একজন জেলা প্রশাসন তো অসহায় অবস্থায় পড়তে পারে না। ওনার হাতে আইন আছে, ওনার হাতে ক্ষমতা আছে, ওনার হাতে ফোর্স আছে। আর একটা জেলায় যেটা কোনো কাজ করেনি,
যাদের কাছ থেকে আপনার সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার কথা তাদের কাছ থেকে ওইটা পাচ্ছেন না। আমি সরকারকে জানিয়েছি। বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখা সহ তদারকি অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। তত তাড়াতাড়ি বাজার সুস্থ অবস্থা ফেরত পাবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিত্যপণ্যের দামের চাপে সাধারণ মানুষের হিমশিম অবস্থার মধ্যেই দুঃসংবাদ দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। সরকারের শত চেষ্টার পরও নভেম্বরে আরেক দফা সার্বিক মূল্যস্ফীতির পাশাপাশি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও। তবে মানুষের আয় সামান্য বেড়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এ অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক ঋণের সুদ আর না বাড়ানোর পাশাপাশি বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। প্রতিদিনই বাড়ছে মানুষের ব্যয়। বৃহস্পতিবার সকালে এমন তথ্য জানালো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। সংস্থাটির মাসিক হিসাবে দেখা যাচ্ছে, আমদানিতে এলসি খোলা সহজ করা সহ শত চেষ্টার পরও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির লাগাম টানতে পারেনি সরকার, যার ফলে নভেম্বরে আরেক দফা বেড়ে খাদ্য মূল্যস্ফীতি ঠেকেছে 13.8%। অর্থাৎ গত বছর নভেম্বরে খাদ্যপণ্য কিনতে একজন মানুষের 100 টাকা লাগলে গেল মাসে তা লেগেছে প্রায় 114 টাকা। জিনিসপত্রের দাম আস্তে আস্তে বাড়তে বাড়তে আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে। এখন সংসার চালানো খুবই সমস্যা। সবজি সবকিছু মুরগি টুরগি সবই তো অনেক দাম। যারা কম টাকা বেতনে চাকরি করে তাকে তো কষ্ট হইবই। সাধারণ মানুষ আমরা এগুলো নিয়ে কখনো কাকে বলবো, বলার মানে কোনো ভাষা নেই আমাদের। শুধু নিত্যপণ্যের বাজার ব্যয়ই বাড়েনি, বেড়েছে বাজারে যাওয়ার খরচও। অর্থাৎ পরিবহন সহ শিক্ষা, চিকিৎসা, বিনোদনের মতো খাদ্য বহির্ভূত খাতেও নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.39%। আর এতেই নিত্যদিন সাধারণ মানুষকে নাকানি চুবানি খাওয়ানো সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ঠেকেছে 13.38%, যা অক্টোবরে 10.87 আর সেপ্টেম্বরে ছিল 9.92%। অর্থাৎ গেল জুলাইয়ের পর সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে সর্বোচ্চে। সুদ হার বাড়ানোর পরও মূল্যস্ফীতির লাগাম টানতে না পারার কারণ হিসেবে সিন্ডিকেট ও বাজার কাঠামোর দুর্বলতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। আমদানি পর্যায়ে যে শুল্ক সেটার ক্ষেত্রে ছাড় দেওয়া হলো এবং একই সঙ্গে ভ্যাটের ক্ষেত্রেও কিছু রিল্যাক্সেশন হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমাদের মূল সমস্যাটা কিন্তু উচ্চ সুদের হার। দ্বিতীয়টা হলো যে বাজার ব্যবস্থাপনায় উন্নতির অভাব, এবং তৃতীয় বিষয়টা হচ্ছে পুরো সাপ্লাই চেইন, এই জায়গাটাতে এখনো পর্যন্ত সিন্ডিকেট আছে। এদিকে মজুরি বৃদ্ধির হার বাড়লেও মূল্যস্ফীতির সাথে তা সামঞ্জস্য রাখতে পারছে না। ফলে কৃষি, শিল্প ও সেবা খাতে জড়িতরা প্রতিনিয়ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে লড়াই করে যাচ্ছেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। টাকার নকশায় পরিবর্তন এনে 6 মাসের মধ্যে ছাপা হবে নতুন নোট। তবে নকশায় কি কি পরিবর্তন আসছে তা নিয়ে বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নোট ছাপানো সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বিকেলে কথা বলেন। গণমাধ্যমগুলো বলছে, আপাতত 20, 100, 500 ও 1000 টাকার নোটের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এই নোট ছাপানোর কাজ ইতিমধ্যে কর্মকর্তারা বলছেন, বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে যুক্ত করা হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। কর নিয়ে ব্যবসায়ীদের তিক্ততা কমাতে জাতীয় রাজস্ব বোর্ড NBR অটোমেশনে জোর দিচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে রাজধানীর কুড়িলে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে ATS এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। NBR চেয়ারম্যান বলেন, রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ থেকে উত্তরণে কর আদায়কে সহজ করতে চায় সরকার। এ লক্ষ্যে অনলাইনে ভ্যাট দেওয়ার প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করা হচ্ছে। তবে রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা দরকার বলেও জানান NBR চেয়ারম্যান। যারা অনলাইনে VAT রিটার্ন দেবেন তাদেরকে আর ভ্যাট অফিসে গিয়ে কোনো সার্টিফিকেট আনা অথবা আবার পেপার রিটার্ন জমা এগুলো দিতে হবে না। আমরা আগামী বছর থেকে কর্পোরেট ইনকাম ট্যাক্স রিটার্ন সেটাও অনলাইনে নিয়ে আসবো এবং আপনাদের পূর্ণ সহায়তা লাগবে। আমরা মোবাইল অ্যাপ তৈরি করবো এবং রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনে যতগুলো কাজ করি প্রত্যেকটা কাজকে আমরা ডিজিটাইজেশন করতে চাই, যাতে করে আপনারা সহজে সেবা পেতে পারেন এবং সেবা পেতে যে আপনাদের তিক্ত অভিজ্ঞতা সেগুলো যাতে কম হয়।
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বাংলাদেশের নবনিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলে এই আহ্বান জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল হাই কমিশনারকে গার্ড অব অনার দেয়। পরে বঙ্গভবনের ক্রিডেন্সিয়াল হলে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন মালয়েশিয়ার নতুন হাই কমিশনার। রাষ্ট্রপতি বলেন, মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ভালো। তিনি বলেন, সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর করায় দুদেশের সম্পর্কে নতুন অধ্যায়ে উন্নীত হয়েছে। বাংলাদেশের শ্রমশক্তি উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান রাষ্ট্রপতি। রাজধানীর বেশিরভাগ এলাকায় এডিসের ঘনত্ব আশঙ্কাজনক। গত মাসে চালানো IEDCR এর জরিপে দেখা যায় 2 সিটি কর্পোরেশনে 99টি ওয়ার্ডের মধ্যে 56টিতে ব্রুটো ইন্ডেক্স বা এডিসের ঘনত্ব 20-এর বেশি, যা ইঙ্গিত দেয় বেশিরভাগ এলাকাই ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, মশক নিধনে কার্যকর উদ্যোগের অভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সরকারি তথ্য মতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন 500-র বেশি মানুষ, যা এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 1 লাখ। এমন পরিস্থিতিতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর জরিপে উঠে এলো শঙ্কা জাগানিয়া তথ্য। নভেম্বরে রাজধানীর 99টি ওয়ার্ডে চালানো জরিপে দেখা যায় 56টিতেই এডিস মশার ঘনত্ব বা ব্রুটো ইন্ডেক্স 20-এর বেশি, যার মানে দাঁড়ায় ঢাকার বেশিরভাগ এলাকাতেই এডিস মশার উপস্থিতি চরম ঝুঁকিপূর্ণ স্তরে। এমনকি কোনো এলাকায় এডিসের ঘনত্ব মাত্রা 70। নভেম্বরেও আমরা দেখছি ব্রুটো ইন্ডেক্স বেশি অনেকগুলো জায়গায়। তার মানে সামনের দিনগুলিতে ডেঙ্গু নির্মূল হচ্ছে না, বাড়তেই থাকবে। যেসব জায়গায় এডিস মশার ঘনত্ব ইন্ডেক্স 20-এর উপরে আছে, সেইখানে জরুরি ভিত্তিতে এডিস মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা দরকার। ডেঙ্গু রোগীর ঠিকানা সংগ্রহ করে সেই ঠিকানা ধরে আমরা যদি হটস্পট ম্যানেজমেন্টটি করতে পারি, সেখানে উড়ন্ত মশা মেরে দিতে পারলে তাহলে এই ডেঙ্গু রোগটি খুব সহসাই নিয়ন্ত্রণে আসবে। কিন্তু মৌসুমের শেষে এসেও কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গুর বিস্তার? বিক্ষিপ্ত হবে কিছু রাসায়নিক ছিটানো ছাড়া সংঘবদ্ধ কোনো প্রয়াস তো নাই। কীটতাত্ত্বিক দল নিয়ে গিয়ে আপনি মশার লার্ভা, মশার এডিস মশার প্রজননস্থল খুঁজে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে একটা ক্র্যাশ প্রোগ্রাম নেন, তাতে করা হচ্ছে। যে উদ্যোগগুলো নেওয়ার দরকার ছিল তার কোনোটাই কিন্তু আমরা নেইনি। একদিকে মশা মারা হচ্ছে না, ডেঙ্গুর ভাইরাস নিয়ে কোনো গবেষণা হচ্ছে না, মশা মারার জন্য কেন্দ্রীয় কোনো পরিকল্পনা নাই। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির ধরনও বদলে গিয়েছে। বিশেষজ্ঞদের শঙ্কা, কার্যকর উদ্যোগ না থাকায় ডিসেম্বরেও ভোগাতে পারে ডেঙ্গুর প্রকোপ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পর্যটনে অপার সম্ভাবনাময় খুলনা। বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন, 7 গম্বুজ মসজিদের পাশাপাশি অঞ্চলে রয়েছে অসংখ্য পুরাকীর্তি, দৃষ্টিনন্দন নানা স্থাপনা। তবে দীর্ঘদিনেও এখানে বাড়েনি সুযোগ সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সঠিক পরিকল্পনায় বদলে যেতে পারে দক্ষিণের অর্থনীতি। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দরবন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ম্যানগ্রোভ বন পর্যটকদের অন্যতম আকর্ষণ। এ অঞ্চলের আরেক আকর্ষণ বিশ্ব ঐতিহ্যের 7 গম্বুজ মসজিদ। রয়েছে আরও অসংখ্য পুরাকীর্তি সহ নানা দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতি বছর শীত মৌসুমে সুন্দরবন ঘিরে ব্যস্ততা বাড়ে ট্যুর অপারেটরদের, যেখানে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, বানর ও পাখিসহ নানা রকম বন্যপ্রাণীতে রোমাঞ্চিত হন পর্যটকরা। সৌভাগ্যবান হলে দেখা পান রয়্যাল বেঙ্গল টাইগারের। ম্যানগ্রোভের ভিতর দিয়ে গেলে যেটা সৌন্দর্য দেখা যায়, এটা আমি ওয়ার্ল্ডের অনেক জায়গায় গিয়েছি। দিস ইজ আনপ্যারালালড। নেচারের কাছে আসার যে আনন্দ এবং এটা যতটা রিফ্রেশিং, সেটা কিন্তু আর কোথাও হয় না। শুধু সুন্দরবন নয়, এ অঞ্চলে বিশ্ব ঐতিহ্যের আরেক স্থাপত্য বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ। রয়েছে খানজাহান আলী মাজার, অযোধ্যা মঠ সহ অসংখ্য দৃষ্টিনন্দন স্থান ও পুরাকীর্তি। তবে ভ্রমণের এসব স্থানে অনুন্নত সড়ক ব্যবস্থা, নদীপথে পন্টুন সংকট, নিরাপদ আবাসন সংকটে প্রসার ঘটেনি এ অঞ্চলের পর্যটন শিল্পের। বইতে পড়েছি, কিন্তু আজকে আমরা
নিজেরা স্বচক্ষে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। থাকার একটা ভালো ব্যবস্থা থাকে এবং এখানে ম্যানেজমেন্টটা যদি আরেকটু স্মুথ হয় তাহলে বোধহয় সবাই আরেকটু ইন্টারেস্ট পেতে এখানে আসার জন্য। বন বিভাগ বলছে পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজমের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই প্যাকেজ প্রোগ্রামগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সাংস্কৃতিক আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসকে আমরা জানতে পারবো। বন বিভাগের তথ্য মতে প্রতি বছর গড়ে 2 লাখেরও বেশি পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন, যা থেকে রাজস্ব আয় হয় 4 কোটি টাকারও বেশি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। আদানির দুর্নীতির বিরুদ্ধে রাজপথে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। বৃহস্পতিবার দেশটির লোকসভার বাইরে বিক্ষোভ মিছিল করেন জোটের নেতারা। এ সময় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী বলেন, আদানির অনিয়ম খুঁজলে মোদির দুর্নীতি বের হয়ে আসবে। এ কারণেই তদন্তে আগ্রহী না বিজেপি সরকার। জোটের শরিক হলেও প্রতিবাদে অংশ নেয়নি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। ভারতের শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানির দুর্নীতির বিষয়ে তদন্তের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভে নামে দেশটির বিরোধী দলীয় ইন্ডিয়া জোট। প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে দিল্লির লোকসভা ভবনের বাইরে বিক্ষোভের ডাক দেয়া হয়। আদানি গ্রুপের দুর্নীতি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবিতে ইন্ডিয়া জোটের অব্যাহত বিক্ষোভে এদিন দেখা গেল এক নতুন চমক। কংগ্রেস, সমাজবাদী পার্টির নেতা ও সংসদ সদস্যদের পরনে ছিল কালো রঙের জ্যাকেট। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জ্যাকেট না পরলেও তার সাদা টি শার্টে ছিল মোদি আদানি বিরোধী স্লোগান। বিক্ষোভে আদানিকে রক্ষা না করে বরং তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান অনেকে। मोदी जी अदानी जी का इन्वेस्टिगेशन नहीं करा सकते क्योंकि अगर वो कराएंगे तो अपना ही इन्वेस्टिगेशन कराएंगे। ইন্ডিয়া জোটের শরিক দল হলেও বৃহস্পতিবারের বিক্ষোভে অংশ নেয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। গত 21 নভেম্বর ঘুষ ও প্রতারণার অভিযোগে মার্কিন আদালতে অভিযুক্ত হন বিশ্বের অন্যতম শীর্ষধনী গৌতম আদানি। এ খবর সামনে আসার পর থেকেই সরব হয়ে উঠেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি জানিয়ে আসছে দলটি। তবে লোকসভার শীতকালীন অধিবেশনের শুরু থেকেই আদানি নিয়ে সংসদ অচলের বিরোধিতা করেছে তৃণমূল। মল্লিকার্জুন খার্গের ডাকা বৈঠকেও হাজির হয়নি তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। জনগণের আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে অভিশংসন করার আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। একই দিন ইউলকে নিজ রাজনৈতিক দল পিপল পাওয়ার পার্টি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তপ্ত রাজনৈতিক অবস্থার মধ্যেই পদত্যাগ করলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। এবার ভোরে তাকে অভিশংসনের জন্য পার্লামেন্টে আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গণ অসন্তোষের মুখে নিজ রাজনৈতিক দল পিপল পাওয়ার পার্টি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইউনকে। দলের প্রধান জানান, তারা সামরিক শাসন জারির বিষয়ে কখনোই ইউনের পক্ষে অবস্থান নেয়নি। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউনের পদত্যাগপত্র গ্রহণ করেন প্রেসিডেন্ট ইউন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ইউনকে সামরিক শাসন জারির পরামর্শ কিম ইয়ংই দিয়েছিলেন। পার্লামেন্টে সেনা মোতায়েনের সিদ্ধান্তও তার ছিল। নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সাবেক সেনাবাহিনীর জেনারেল ও সৌদি আরবের রাষ্ট্রদূত চয় বিউং ইয়োককে বেছে নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক টানাপোড়েনে বেকায়দায় পড়তে পারে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এ ধরনের অস্থিতিশীলতা ওয়াশিংটনের ইন্দো প্যাসিফিক নীতিগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও বাইডেন প্রশাসন বলছে তারা দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক ধারাকে সমর্থন করে। একাধিক বিশ্লেষক সিএনএনকে জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সামরিক পরীক্ষা চালানোর পাশাপাশি সিউলের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিদ্রূপ করতে পারেন। এছাড়া আরও ধারণা করা হচ্ছে, পিয়ংইয়ং ছাড়াও সিউলের সঙ্গে ভূ রাজনৈতিক দ্বন্দ্বে সুবিধাজনক অবস্থানে থাকবে বেইজিং ও মস্কো। মালিহা সুরবার্দি, সময় সংবাদ। ইতিহাস গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 21 হকি দল। প্রথমবারের মতো যুব বিশ্বকাপে সুযোগ পাওয়া দলকে বিমান বাহিনীর ফ্যালকন হলে দেয়া হয় সংবর্ধনা। ফেডারেশন থেকে তাদের 5 লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। 2025 যুব বিশ্বকাপে ভালো করতে প্রস্তুতি ম্যাচ আয়োজন এবং সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন কোচ ও খেলোয়াড়রা। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
ছিল না কোনো আলোচনা, তাদের কাছে ফেডারেশনেরও প্রত্যাশা ছিল না এতটা। তবে তারাই গড়েছেন ইতিহাস, প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন হকির যুব বিশ্বকাপের মঞ্চে। ওমান থেকে যুব এশিয়া কাপ খেলে দেশে ফেরার দিনে তাই হাস্যোজ্জ্বল গোটা দল। দেশে ফেরার পর অনূর্ধ্ব 21 দলকে বরণ করে নেয় হকি ফেডারেশন। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছার পর তাদের বিমান বাহিনী ফ্যালকন হলে দেয়া হয় সংবর্ধনা। অথচ এই দলটাই এশিয়া কাপে যাওয়ার আগে সুযোগ পায়নি একটি প্রস্তুতি ম্যাচ খেলারও। এই বছরে ক্রিকেট একটা ভালো রেজাল্ট দিয়েছে, ফুটবল দিয়েছে, আমরাও যদি একটা ভালো রেজাল্ট দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো, অনেক ভালো একটা উপহার দিতে পারবো। হকিতে খেলাধুলা নাই, হকিতে কোনো বড় কম্পিটিশনে যেতে পারে না, বা হকিতে কোনো বড় সাফল্য নেই। সো আমরা চেষ্টা করছিলাম যে না, আমরা যদি এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে বড় বড় যে স্পন্সর কোম্পানিগুলো আছে তারা হয়তো বা আমাদেরকে পাশে থাকবে। প্র্যাকটিস ম্যাচ যেগুলো পেয়েছি সেগুলো সব লোকাল দলের বিরুদ্ধে, তাই সেখানে আসলে শক্তিমত্তাটাও হয়ে জানা যায় না। বিশ্বকাপে কোয়ালিফাই করা দলকে 5 লাখ টাকা অর্থ পুরস্কার দেন ফেডারেশন সভাপতি ও বিমান বাহিনী প্রধান। কমাস আগে দায়িত্ব নেয়া সভাপতি যুব বিশ্বকাপ ও হকির সার্বিক অবস্থা নিয়ে নিজের পরিকল্পনাও জানান। তো ওদের সাথে আমরা সত্যি কম্পিট করতে হলে আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হবে। আমরা চেষ্টা করব, আমাদের বেস্ট এফোর্ট আমরা দিব। ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দরকার, সেটা এই মুহূর্তে একটু দুর্বল, ঠিক বলেছেন আপনি। এটাকে আমরা সচল করার চেষ্টা করব এবং আমরা বারবার বলেছি আমার কথাতেও যে আমাদের যারা খেলোয়াড় তাদেরকে আমাদেরকে ঠিক রাখতে হবে। আমি দেখেছি, আমার কাছে মনে হচ্ছে আমাদের টিমের স্পেশালি পেনাল্টি কর্নার এবং পেনাল্টি, এই দুইটা স্কিলটাকে অনেক ইমপ্রুভ করতে হয়। স্পেশাল কোচ নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে এই স্কিলটাকে আরও উন্নত করার জন্য। 10 দলের যুব এশিয়া কাপে 6 ম্যাচে 3 জয় ও 2 ড্রতে পঞ্চম স্থানে থেকে জুনিয়র বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। আগামী বছরের ডিসেম্বরে ভারতে বসবে যুব হকির মেগা আসর। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা বিশেষ ট্রাইব্যুনালের। বিটিআরসিকে দ্রুত কন্টেন্ট সরানোর নির্দেশ। ফেসবুক, এক্স, ইউটিউবকে দেয়া হবে আদেশের কপি। জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনীতিকদের পর এবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে ধর্মীয় নেতারা। সবার মধ্যে সম্প্রীতি বজায় থাকার আশা। পণ্য বর্জনের ডাক বিএনপি নেতার। দিল্লির আধিপত্যের চেষ্টা রুখে দেয়ার হুঁশিয়ারি। বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন দলের বিক্ষোভ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।